আচ্ছা বলুন তো, একটা দামি জিনিস কিভাবে বিক্রি করতে হয়? একটা সাধারণ ঘড়ি এবং কি রোলেক্সের ভিতরে অবশ্যই পার্থক্য আছে, তাই না? সো রোলেক্স যারা কিনতেছে তারা কিন্তু সাধারণ ঘড়ি ব্যবহার করবে না, বা তারা সাধারণ ঘড়ি ব্যবহার করতে চাইবে না। এখন এই যে সাধারণ ক্রেতা যারা, তারা সাধারণ ঘড়ি কিনবে, কিন্তু দামি প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান, যে প্রোডাক্টটা মার্কেটে সচরাচর সকলে কিনতে রাজি হবে না, এই ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। অথবা প্রোডাক্টের দামটাই এমন যে এই প্রোডাক্টটা কনজিউম করতে বা এই প্রোডাক্টটা গ্রহণ করতে চাইলে বা এই সেবাটা গ্রহণ করতে চাইলে কি করতে হবে? অনেক টাকাওয়ালা হতে হবে। এখন এই যে কাস্টমার সেগমেন্ট বা এই যে প্রোডাক্টের সেগমেন্টটা, এই জায়গায় আপনি কিভাবে বিক্রি করবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টের দাম বেশি, এই দামি প্রোডাক্ট আপনি কিভাবে বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন এবং বিক্রি করার স্ট্র্যাটেজি কেমন হবে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনার কাছে মনে হচ্ছে একটা ঘড়ির দাম 500, 1000, 2000 বা 5000, 10,000 টাকা হলে এনাফ, এর বেশি হওয়া উচিত না। কিন্তু রোলেক্সের একটা ঘড়ির দাম ধরুন 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, অর্থাৎ অনেক দামি। এখন আপনার কাছে মনে হবে কি 10 লাখ টাকা থাকলে তো আমি একটা বড় ব্যবসায়ী করতে পারতাম, এক্ষেত্রে 10 লাখ টাকা আমি ঘড়ি কিনবো, এই যে একটা টেন্ডেন্সি, এই কারণে কিন্তু আপনি চাইতেছেন না কখনো রোলেক্স কিনতে, তাই না? সো আপনার টার্গেটটা কি, আগে 10 লাখ টাকা হলে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন। আর যে রোলেক্স কিনতেছে সে আসলে লাক্সারি ফিল করতেছে। সো লাক্সারি যে ফিল করতেছে তার কাছে আপনি গিয়ে কখনোই প্রোডাক্টের ফিচার বিক্রি করে অনেক বেশি বিক্রি করে আসতে পারবেন, এটা আপনার ভুল ধারণা। অর্থাৎ সে আসলে প্রোডাক্টের ফিচার দেখে না, সে কি দেখে? প্রোডাক্টের এক্সপিরিয়েন্স দেখে। যে গ্রাহক দামি প্রোডাক্ট ব্যবহার করে অথবা যে প্রোডাক্টের দাম বেশি, এই ধরনের প্রোডাক্ট যদি কারো কাছে বিক্রি করতে চান, সে আসলে ফিচার দেখে না, সে কি দেখে? ওই প্রোডাক্টটা ব্যবহার করলে কি রকম এক্সপিরিয়েন্স পাবে, অথবা সে মার্কেটে বা তার সমাজে সে কত সম্মানী হবে, এই জিনিসটা সে ফিল করতে চায়। সো তার কাছে বিক্রি করতে হবে কি? তার কাছে বিক্রি করতে হবে ইমোশন, বা তার কাছে বিক্রি করতে হবে লাক্সারি, বা তার কাছে বিক্রি করতে হবে এক্সপিরিয়েন্স। সো আশা করি এই জিনিসটা আপনাকে সর্বপ্রথম করতে হবে। দ্বিতীয়ত, খুবই ইম্পর্টেন্ট, আপনার কাছে মনে হইতেছে কি যে কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট দিলে হয়তো বিক্রি হবে। এখন আপনি চিন্তা করছেন কি রোলেক্সের একটা 10 লাখ টাকার একটা ঘড়ি, এই কোম্পানি চাইলো কি সকল পণ্য তারা 90% ডিসকাউন্ট দিল, মানে 10 লাখ টাকার ঘড়ি 1 লাখ টাকায় পাওয়া যাচ্ছে। বা আমি বাংলাদেশের অবস্থা চিন্তা করে ভাবলাম কি এই ঘড়িটা 10 লাখ টাকা দাম ছিল, এখন সেটা পাওয়া যাচ্ছে কত টাকায়? 100 টাকায়। চিন্তা করছেন আপনি কত বড় ডিসকাউন্ট? এত বড় ডিসকাউন্ট যদি কোম্পানি দেয়, এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে বিক্রি বাড়বে? ভুল ধারণা, বিক্রি বাড়বে না। কেন পারবে না? কারণ কি কাস্টমার আসলে ডিসকাউন্ট চায় না, কাস্টমার চায় কি এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যম দিয়ে সে কোন ধরনের ইমোশন ফিল করবে, এই জিনিসটা চায়। তার মানে বিক্রি বাড়াতে চাইলে ডিসকাউন্ট না, যারা লাক্সারি পণ্য ব্যবহার করে তাদেরকে আপনি ডিসকাউন্ট দিয়ে পণ্য বিক্রি করে ফেলবেন, এটা ভুল ধারণা, এইভাবে ব্যবসা হয় না। তাহলে কি লাগবে? যারা লাক্সারি পণ্য ব্যবহার করে বা যে প্রোডাক্ট দাম বেশি, এই ধরনের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান, তাহলে ডিসকাউন্ট না দিয়ে কি করতে পারেন? তাকে আপনি বুঝাইতে পারেন যে এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কি কি সাপোর্ট আমাদের থেকে পাবেন। অর্থাৎ তারা চিন্তা করলো কি এই প্রোডাক্টটা আমি 10 লাখ টাকা দিয়ে কিনলাম, সো এই প্রোডাক্টটা আমি কি করবো, মোটামুটি ভাবে 2 বছর, 3 বছর, 5 বছর ব্যবহার করবো। এখন এই প্রোডাক্টের রং ওঠা যাবে না, 1 নাম্বার। দ্বিতীয়ত কি, এই প্রোডাক্টের যদি রং উঠে যায়, সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা সার্ভিস দেবো। কোনো কারণে ঘড়ির একটা কাঁটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করবো? এই কাঁটা ইনস্ট্যান্ট রিপ্লেস করে দিব। কয়দিনে? 2 দিন, 3 দিন বা 5 দিনে রিপ্লেস করে দিব। মানে এই ধরনের কমিটমেন্ট যখন থাকতেছে, যখন সাপোর্ট থাকতেছে, সেই ক্ষেত্রে কাস্টমার সিকিউর ফিল করতেছে। সো আপনার এই লাক্সারি পণ্যের জন্য অবশ্যই কি দরকার হবে? সিকিউরিটি দরকার হবে। সো আপনি সাপোর্ট দিয়ে সেই সিকিউরিটিটা ফিল করাইতে পারেন। 3 নাম্বার, অনেকে বলেন যে এই যে আজকে যদি প্রোডাক্টটা না কিনেন, সেই ক্ষেত্রে কি হবে? আপনি কালকে আসলে নাও পাইতে পারেন। অর্থাৎ আপনি তাকে বুঝাইতেছেন কি যে এই প্রোডাক্টটা আজকে শেষ হয়ে যাবে বা আজকে কিনতে হবে। এখন যে কাস্টমার, সে নিজেও জানে যে আজকের দিনের ভিতরে আপনি বিক্রি করতে পারবেন না, যদি বিক্রি হয় সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ চান্স রয়েছে বিক্রি হইতে পারে। সো এই কাস্টমার আপনাকে ভেবে নিতে পারে যে আপনি একজন মিথ্যাবাদী। সো আপনি যেহেতু মিথ্যা কথা বলতেছেন, সেক্ষেত্রে সে যখন বুঝে যাবে, সেক্ষেত্রে সচরাচর এই বিক্রিটা হবে না। তাহলে আপনি কি করতে পারেন? আপনি তার জন্য কাস্টমাইজেশন করতে পারেন, যে স্যার আপনার জন্য আমি কি দিব, এই প্রোডাক্টটা যে দিচ্ছি, এই প্রোডাক্টটা আপনি যদি আজকে কিনেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এই সুযোগটা রাখতেছি। যদি আপনি আগামীকাল বা আরো 7 দিন পরে, 10 দিন পরে কিনতে চান, সেক্ষেত্রে অফারটা যদি নাও থাকে, আমি চেষ্টা করবো আপনার জন্য বেস্ট একটা ডিল করে দেওয়ার জন্য। আপনি কখনো বলেন না এত% ডিসকাউন্ট দিবেন, যদি প্রোডাক্ট আগে বিক্রি হয়ে যায়, সেক্ষেত্রে এই কাস্টমার এসে যখন ওই প্রোডাক্টটা চাইবে, সেই ক্ষেত্রে আপনি যদি না দিতে পারেন, তার মানে কিন্তু আপনি কাস্টমার কাছে ট্রাস্টেড পারসন হইতেছেন না। সো কাস্টমাইজেশন করার চেষ্টা করেন, যে আপনার এই কাস্টমারের জন্য এই কাস্টমাইজেশন প্রোডাক্ট আপনি দিতেছেন। এই কারণে কিন্তু দেখেন রোলেক্সের দাম বেশি, তাই না?
তো আপনি যখন আপনার কাস্টমারকে এইরকম লাক্সারি পণ্য বিক্রি করবেন, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমাইজেশন করাটা খুব জরুরি। 4 নাম্বার, আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন বা সার্ভিস দিচ্ছেন, এই জিনিসটার দাম অনেক বেশি যেহেতু, এখন আপনি মাঝে মাঝে এই প্রোডাক্টের পারফরমেন্স চেক করতে পারেন। আপনি বলতে পারেন যে আমার পারফরমেন্স চেক করলে লাভ কি? এই ক্ষেত্রে কাস্টমার ফিল করবে যে আপনি তাকে সিকিউরিটি প্রোভাইড করে যাচ্ছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন। অর্থাৎ কোনো একটা কনস্ট্রাকশন সাইডের মালিক যদি আপনি হন, সেক্ষেত্রে আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, ধরেন 10 তলা বিল্ডিং করছেন। এখন 10 তলায় যে আছে ওই ব্যক্তির জন্য কি দরকার? লিফট দরকার। সো ওই ব্যক্তি আসলে প্রতি মাসে লিফটের সঠিক ব্যবহার পাইতেছে কিনা, বা সে লিফটে কোনো প্রকার সমস্যা ফেস করতেছে কিনা, সেই জিনিসটা যদি আপনি মাঝে মাঝে খোঁজ নিতে পারেন, মাসে একবার করে চেক করলেন যে আপনি যে লিফট ব্যবহার করতেছেন এই লিফটে আপনি কোনো প্রকার সমস্যা ফেস করতেছেন কিনা, তার মানে এই কাস্টমার কি মনে করবে? আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন। এখন পারফরমেন্সটা কোথায় চেক হচ্ছে? 2টা জায়গায়। 1 নম্বর হলো লিফটে, 2 নম্বর হলো ওই যে আপনার প্রোডাক্টটা বিক্রি করছেন, ওই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে সে একটা এক্সপিরিয়েন্স তো অলরেডি গ্যাদার করতেছে, পাশাপাশি সে কি করতেছে? আপনার প্রতি ট্রাস্টেড হচ্ছে। পরবর্তী কোনো একটা প্রজেক্ট যদি আপনি লঞ্চ করেন, সেক্ষেত্রে দেখা যাবে কি ওই ব্যক্তি অথবা তার আত্মীয় স্বজনরাই সবার আগে আপনার থেকে প্রোডাক্ট কিনে নেবে। তো তার মানে আপনি যদি রিয়েল এস্টেট ওনার হন, সেক্ষেত্রে দেখবেন কি আপনার এই 10 তলা বিল্ডিং বিক্রি করতে আপনার অনেক লোক দরকার হয়েছে, অনেক পরিশ্রম করতেছে। পরবর্তী একটা বিল্ডিং লঞ্চ করছেন, দেখা যাচ্ছে কি অটোমেটিকলি 2টা 3টা 5টা কাস্টমার তৈরি হয়ে গেছে। কেন? শুধুমাত্র আপনার সার্ভিসের কারণে। এই জিনিসটা কিন্তু আমরাও করে থাকি। আমাদের সাকিব হোল্ডিংস নামে একটা কোম্পানি রয়েছে, যেই কোম্পানি কি করে বিভিন্ন জায়গায় আমরা প্লট কিনে থাকি এবং প্লটের শেয়ার বিক্রি করে থাকি। এবং শেয়ার বিক্রি করতে গেলে দেখা যায় কি মানে ধরুন 20টা শেয়ার বা 30টা শেয়ার অটোমেটিকলি অর্ধেক শেয়ার আগেই বিক্রি হয়ে যায়। কি কারণে? কারণ কি যারা অলরেডি একবার প্লট কিনছেন আমাদের থেকে, যারা শেয়ার কিনছেন, তারা জানেন যে এই জায়গায় কিভাবে কাজ করা হয়। সো এই যে কাস্টমার ভিতরে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে না, এই এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু কাস্টমার প্রোডাক্টটা কিনতে রাজি হচ্ছে বা দ্রুত সময় আমাদের বিক্রি হয়ে যাচ্ছে। এখন কাগজপত্র ঝামেলা থাকতে পারে, তাই না? এখন কাগজপত্র যখন ঝামেলা থাকে, একটা প্লটের কাগজপত্র অবশ্যই ঝামেলা থাকতে পারে। এই জিনিসগুলো আমরা কি করি? আমরা বিভিন্ন লয়ার দিয়ে এবং কি কর্পোরেট লয়ারের পাশাপাশি আমরা কি করে থাকি? ব্যাংকের যারা লয়ার আছে তাদের দিয়েও চেক করে থাকি। এই ক্ষেত্রে আমরা নিজেরাও কাগজ বুঝি, কিন্তু দিন শেষে কি হচ্ছে? যখন কাস্টমার ফিল করলো যে কোম্পানি নিজে না, কি করছে? কোম্পানি আরেকজনকে দায়িত্ব দিচ্ছে, কারণ যারা ব্যাংকের লোন দেয়। সো ব্যাংকে যারা লোন দিচ্ছে ওই ধরনের লোক যদি চেক করে দেয়, তাহলে কাস্টমার অটোমেটিক বুঝে যাচ্ছে যে এই কাগজটা অবশ্যই জেনুইন। সো এইভাবে কিন্তু কাস্টমারের ভিতর এক্সপিরিয়েন্স তৈরি হতেছে, কাস্টমার কিন্তু ফিল করতে পারতেছে আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন, আপনি তার জন্য কাস্টমাইজ কিছু তৈরি করছেন, এই জিনিসটা সে ফিল করতে পারছে। এর মাধ্যমে কিন্তু বিক্রি বাড়ে, আশা করি বুঝতে পারছি। তো তার মানে যদি দামি জিনিস হয়, সেক্ষেত্রে দামি জিনিস আপনি ইজিলি বিক্রি করতে পারবেন। এখন আপনি বলতেন ভাই আমি কোনো একটা জিনিস কিনছি, কেনার পরে এই জিনিসটার ভ্যালু দিনে দিনে কমে যায়। ধরেন আপনি একটা আইফোন কিনছেন বা আইপ্যাড কিনছেন অথবা যে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, সেই প্রোডাক্ট আপনি যদি কালকে বিক্রি করতে যান, দেখবেন কি দাম অর্ধেক বলতেছে বা তার চেয়ে তো কম দাম বলতেছে। সো আপনি কিভাবে ওই প্রোডাক্টের দাম বাড়াবেন, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টও যে আপনি কিভাবে বেশি দামে বিক্রি করতে পারেন, সে সম্পর্কে আমাদের নেক্সট ভিডিও আসবে, সেটা দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।